This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকে শুরুটা একটু দাদা ঠাকুরকে দিয়ে করি। মানে দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত, তার কথা বলতে শুরু করলে না মানে থামা যায় না। তার হাস্য কৌতুক, তার বুদ্ধিমত্তা, তার ওই যে বিভিন্ন রকম মানে ঠোঁটকাটা বক্তব্য, এগুলো একদম অনন্য। এই দাদা ঠাকুরকে নিয়ে 1962 সালে একটা সিনেমা হয়েছিল, জানেন তো? সেই সিনেমায় দাদা ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। দেখে নেবেন পারলে, ভাল লাগবে, দারুণ। এহেন দাদা ঠাকুর, তাকে নিয়ে আজকে এতগুলো কথা বলার কারণ একটাই। দাদা ঠাকুর নেতাদের নিয়ে একটা ছড়া লিখেছিলেন। ছড়াটা এরকম: আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজিনু, ফিরিতেছি দাঁড়ে দাঁড়ে। দুয়ারে ভোট ঠোট এলেই তো মনে হয় যে শরৎচন্দ্র পণ্ডিত মানে দাদা ঠাকুর কি অসম্ভব দূরদর্শী মানুষ ছিলেন। তাহলে ভাবুন তো, সেই কবে লিখে গেছিলেন এরকম একটা কবিতা। এটা এরকমভাবে ভোটের থিম সংটা এত বছর আগে বানিয়ে ফেলা সম্ভব যদি তিনি দূরদর্শী না হন। এমন থিম সং যা আজও সমান প্রাসঙ্গিক। 2024-এ উচিত শিক্ষা হচ্ছে জনতার। এই যেমন যিনি চুলদাড়ি কাটেন তিনি শিখছেন কিভাবে কাটতে হয় চুল, আর চুল কাটাতে আসা যুবক বুঝছেন মাথা মোড়াতে কেমন পারেন নেতারা। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল যেমন গিয়েছিলেন সেলুনে, যেমন কাঁচি চালিয়েছিলেন, তেমন খুন্তি নেড়েছেন, চপও ভেজেছেন। তৃণমূল খুন্তি নাড়ছে, বিজেপি বা পিছিয়ে থাকে কেন? গত মঙ্গলবার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নিজে হাতে রান্না করেছেন। পোলবার ওলাবিবি তলায় লকেটের রান্না দেখতে ভিড় জমে গিয়েছিল। লকেট রেঁধেছেন, তার প্রতিপক্ষ পাত পেরে খাইয়েছেন। ওই একই দিনে চন্দননগরের লজে খাবার পরিবেশন করতে দেখা যায় হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। রান্না বান্না হবে কি করে যদি বাজারটাই না হয়? গত বুধবার বাজার করতে বেরিয়েছিলেন কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাইকেল চালিয়ে ব্যাগ ঝুলিয়ে গিয়েছিলেন বাজারে। অত বড় ব্যাগ নিয়ে অবশ্য প্রথমেই গিয়েছিলেন ফলের দোকানে। দরদাম করে বেছে বেছে একেবারে মিষ্টি আঙুর কিনতে দেখা গেছে তাকে। ঝানু ক্রিকেটার মানে খেলোয়াড় কীর্তি আজাদ। এমন কীর্তি রাজনীতিতে আরও অনেক আছে। রাজনীতির আজাদ ময়দানে নেতারা এখন জনতার নাম জপ করছেন। এই যেমন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ বসেছিলেন খঞ্জনি বাজিয়ে নাম সংকীর্তন করতে। আমি দেখছিলাম আর ভাবছিলাম কি অসাধারণ। ওই যে ভদ্রলোকের ওই সেলুনে গিয়ে তিনি হঠাৎ দেখলেন তার চুলটুল কাটা হচ্ছে, তার মুখটা খেয়াল করেছিলেন? মানে নেতা নেত্রীদের শখ মেটাতে গিয়ে জনতার তাদের মাথায় মুড়োক বা যাই হোক, মুখটা একবার খেয়াল করে দেখুন, শখের চুলের কি অবস্থা। আর ওদিকে সেই ছোটোবেলার থেকে আপনি আমি আমরা সবাই বাড়িতে মাদের রান্না করতে দেখেছি, জেঠিমাদের রান্না করতে দেখেছি, এখন নিজেদের বউকেও রান্না করতে দেখি। কোনো দিন দেখেছেন এরকম ভিড় জমে যাচ্ছে রান্না দেখতে? এরকম মানে এমনকি বিয়ে বাড়িতেও, যেখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং পয়েন্ট থাকে হচ্ছে ওই রান্না বান্না, ঠাকুরের জায়গাটা, টুকটাক একটু টেস্ট ফেস্ট করার ব্যাপারগুলো থাকে, সেখানেও এরকম ভিড় দেখেছেন কোনো দিন এই রান্না বান্নার চারপাশে? আরও ভাবুন, এরকম নড়বড় করতে করতে সাইকেল চালানো ঠিক আছে, কিন্তু কাউকে কখনো দেখেছেন আঙুর কিনছেন অত বড় থলি হাতে নিয়ে গিয়ে? তাও আর কি ক্রিকেটার, তো ওই ক্রিকেটার যেরকম বল পালিশ করে নেন আর কি বল করার আগে, ঠিক সেরকম আঙুরটাকে পালিশ করে নিয়েছেন কীর্তি আজাদ। দেখছিলাম আর ভারী মজা লাগছিল। বিশ্বাস করুন, নির্ভেজাল এন্টারটেনমেন্ট। কেউ বাজার করছেন, চুল কাটছেন, চপ ভেজে খাওয়াচ্ছেন, না জানি আর কি করবেন। এবার প্রশ্ন হচ্ছে একটাই, জানেন তো, নেতারা এই সমস্ত করছেনটা কেন? হয় তারা আমাদের মতো সাধারণ মানুষ, এটা তারা আমাদের বোঝাতে চান, মানে সাধারণ মানুষকে বোঝাতে চান একদম তারা আমাদের মতো। সকালে উঠে বাজারে যান, চায়ের দোকানে আড্ডা মারেন, চা ঠা বানান,
বাড়িতে কেউ কেউ চপ ভাজেন, আর নয়তো তারা নিজেরাই হয়তো বিশ্বাস করতে চাইছেন যে তারা নেতা হয়ে গেছেন, প্রার্থী হয়ে গেছেন, কিন্তু তারপরেও বদলাননি, সাধারণই রয়েছেন। চা করতে পারেন, রান্না করতে পারেন, বাজার করতে পারেন। বিষয়টা একটাই, জানেন তো, চা করতে পারেন এটার ভোটের সঙ্গে কি সম্পর্ক, এটা দেখানোর জন্য এরকম প্রকাশ্যে চা করার কি দরকার? বাজার করতে পারেন, এটা তো করুন না বাজার, আপনি তো বাড়ির জন্য বাজার করবেন, এটা তো নতুনত্ব কী, রোজ আমরাও করি, এটা দেখানোর জন্য বাজার করতে হবে। সব থেকে হাস্যকর কী জানেন, এরা কি করতে এসছেন তারা মনে হচ্ছে সব ভুলে গেছেন, বিলকুল ভুলে গেছেন। এই যে বিভিন্ন কাণ্ড কারখানাগুলো করছেন, সেটা হচ্ছে আসল কাজটা ভুলে গেলে তবেই তো লোকে করে, তাই না? রাজনীতির কোথাও গিয়ে মনে হচ্ছে না এটা রাজনীতির নামে হাস্য কৌতুক হচ্ছে। দাদা ঠাকুর সাদে বলেছিলেন, ইনফ্যাক্ট দাদা ঠাকুরের থেকে ওনার তো অনেক সূক্ষ্ম রুচিশীল হাস্য কৌতুক, হাস্য রস আর কি ছিল, এগুলো তো সিরিয়াসলি মোটা দাগের হাস্য কৌতুক হয়ে যাচ্ছে। একটা কথা বলুন তো, রাজনীতির এবার একটু বোধহয় ম্যাচিওর্ড হওয়া উচিত, তাই না? একটু পরিণত মনস্ক হওয়া উচিত। অথবা এটাও হতে পারে রাজনীতি আগে ম্যাচিওর্ড ছিল, এখন ইমম্যাচিওর্ড হয়ে গেছে। দেখুন, এই দুটোর কোনো একটা যাই হোক না কেন, যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের তো এটা মনে রাখা দরকার তারা কেউ নাটক করতে আসেননি। তাহলে এই সমস্ত নাটক করার, নাটকে ঘটনা ঘটানোর দরকারটা কি? কেউ যদি ভালো চা বানাতে পারেন বানান, তিনি যদি মনে করেন বড় দোকান বানাবেন চায়ের বানান। সারা বছর যদি ভোটে জিতে আসেন এইভাবে চা খাওয়াবেন, বা হেরে গেলেও তারা তো জনসেবা করতে এসছেন, এভাবে চা বানিয়ে খাওয়াবেন। ভালো মোমো বানাতে পারেন, ভালো 5 বছর ধরে মোমো বানিয়ে খাওয়ান। আর তার থেকেও বড় কথা, তার জন্যে ভোটে দাঁড়ানোর দরকার কি? মানুষকে যদি মোমো খাওয়াবেনই ঠিক করেন, খাইয়ে যান না, ভোটে দাঁড়ান বা না দাঁড়ান কী এসে যায়? সত্যিই বলুন না, আজ অবধি কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে দেখেছেন ভোটে জেতার পর ওই চায়ের দোকান সামলাচ্ছেন? আমি তোমাদেরই লোক এটা বোঝানোর জন্য এর ওর হেসেলে বা দোকানে ঢুকে পড়ার তো কোনো দরকার নেই। বরং এটা সত্যিই যে নেতারা জনতার কথা ভাবছেন এটা বোঝাতে তো সিম্পল একটা রাস্তা আছে। আপনার আমার যে চাহিদাগুলো, সাধারণ চাহিদা, আমরা নর্মালি সাধারণ যেগুলো চেয়ে থাকি, সেগুলো পূরণ করে দিলেই হয়। ভোটের প্রচারে দেওয়ালে লিখবেন, লেখা হয় যে কাজের মানুষ, কাছের মানুষ। নিজেদের কাছের মানুষ প্রমাণ করতে কি ভোটের পরেও নেতারা সারা বছর এরকম জনতাকে যা যা পারেন সেগুলো সব বানিয়ে বানিয়ে দেবেন, খাওয়াবেন, পরিবেশন করবেন? সেটা তো করবেন না। তাহলে এই নাটকগুলো কেন করেন? আমরা দেখেছি অবশ্য যে মুখ্যমন্ত্রী পাহাড় সফরে গিয়ে মোমোর দোকানে যাচ্ছেন, বা জেলায় গিয়ে চপের দোকানে ঢুকে পড়ছেন, সেখানকার স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন। তো মুশকিল হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাজে সেটা কি বাকিদেরও সাজে? এটাও তো তাদের কারুর কারুর মাথায় রাখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠাটা একটা সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথ ধরে সলিড রাজনীতি করে উঠে এসেছেন তিনি। মানুষের মধ্যে থেকে রাজনীতি করেছেন, প্রতিকূলতার মধ্যে রাজনীতি করেছেন। আজকে তিনি যেটা করছেন সেটা মানুষের কাছে স্বাভাবিক লাগতে পারে, কিন্তু বাকিরা সবাই ওই দেখবেন কিছু কিছু লোক থাকে, তারা কবি হবে ঠিক করলে কবিতা লেখা শুরু হওয়ার আগেই হাত দিয়ে একটাও কবিতা হয়তো বেরোয়নি, কিন্তু তারা চোখে মোটা ফ্রেমের চশমা পরে ফেলেছেন, দাঁড়ি রাখছেন, ঝোলা ব্যাগ, পাঞ্জাবি, আরও বিভিন্ন কিছু জিনিসপত্র, সাইড এফেক্ট যেগুলো থাকে আর কি, সেগুলো সব কিছু রপ্ত করে ফেলেছেন। কবিতাটা আর বেরোচ্ছে না। এটাও ঠিক সেরকম। আগে রাজনীতিক হন, রাজনীতিটা করুন ঠিক মতো। সেগুলো না করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার রাস্তায় পৌঁছতে চেষ্টা করবেন, সেটা খুব ভালো। ওই চাঁদকে টার্গেট করলে অন্তত বেশ খানিকটা উঁচু অবধি তো পৌঁছবেন, কিন্তু সরাসরি সেখানেই পৌঁছে যেতে চাইবেন চোখ বন্ধ করে, কপি করে? হয় সেটা? হিঙ্গলগঞ্জে এক গ্রামবাসীর উঠোনে বসে মাছের ঝোল আর ভাত খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কলাইয়ের থালায়। এগুলো মুখ্যমন্ত্রী করেন, এগুলো তাকে মানায়, কিন্তু তার সঙ্গে এই যে পরিশ্রমটা, তার যে একটা দীর্ঘ লড়াই, সেটার মিশেল থাকে। এই পরিশ্রমটা না করে শুধু জনসংযোগের কায়দাগুলো কপি করলে চলবে? এ তো ওই গার্ডেন রিচের বাড়িটার মতো হবে, নড়বড়ে ভিতের ওপর 10 তলা তোলার চেষ্টা, তাতে যা হওয়ার ওখানেও তাই হয়েছে। এদের কি হবে আমি জানি না, কিন্তু আমাদের কি হবে ওই পাশের বস্তিরবাসীর মতো সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি।
দেখুন, তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তার এই প্রচার পরিকল্পনাটা যারা করেছেন তারা কি এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেছেন? অথবা লকেট চট্টোপাধ্যায় অথবা কীর্তি আজাদের সিঙ্গুরে এক গ্রামবাসীর বাড়িতে আজ দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী। ঠিকই তো, সারাদিন ধরে তিনি প্রচার করছেন, খিদে পেতেই পারে, এক কর্মীর বাড়িতে খাবার দাবার খাবেন, এর মধ্যেও কোনো আতিশয্য নেই। ইদানিং নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে ওই সাধারণ মানুষের বাড়িতে খাবার খাওয়াটা বেশ একটা সিস্টেম করে ফেলেছেন। এটাই এখন একটা চালু নিয়ম হয়ে গেছে। কখনো খেয়াল করে দেখেছেন মাটির বাড়িতে মাটির থালায় ভাত, বড়ি ভাজা, বেগুন ভাজা, শুক্তো এ সমস্ত তারা হয়তো খেলেন, কিন্তু যিনি মাটির বাড়িতে থাকেন তিনি কি রোজ ওই মাটির থালাতে এইভাবে সাজিয়ে গুছিয়ে ভাত খান? নাকি ভোটের সময় এই সমস্ত দেখাতে হবে বলে এই সমস্ত আয়োজন, মাটির থালা, তারপর কলা পাতা পাতা, মানে সাজিয়ে গুছিয়ে গোটা বিষয়টা করা? বাকি দিনগুলো এগুলো যখন তারা ভাবেন তখন তাদের ভেতরে ভেতরে কীরকম লাগে? আমাদের এই প্রশ্নগুলোই রচনাকে করেছিলেন আমাদের সাংবাদিক, এবং তার জবাব যা পেয়েছেন তাতে ওই একটা কথাই মনে হচ্ছিল, প্রত্যেকটা জিনিসেরই বোধহয় একটুখানি সলতে পাকানোর একটা পর্ব থাকা দরকার। প্রদীপ কি আর শুধু শুধু এমনি এমনি জলে? দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি, ওটা এত ভালো দই এখানকার। আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি, ব্যাগে করে করে। যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাব। দারুণ দারুণ। তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবেদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। আমি শুধু বেচারাম মান্নার মুখটা দেখছিলাম, বেচারাম থেকে ডাইরেক্ট বাঞ্ছারামে চলে যাওয়াটা তার কাছে কত বড় শখ একটা একবার ভেবে দেখুন। এতদিন ধরে সিঙ্গুরে, সেই কবে থেকে সিঙ্গুর আন্দোলনের সময় থেকে রয়েছে, কিন্তু আজকে এইভাবে তার নামটা শুদ্ধ বদলে গেল, এটা নিশ্চয়ই তার বুকে বিরাট ধাক্কা দিয়েছে, তার মুখ দেখেই বুঝতে পারছিলাম। কিন্তু দেখুন, মানে জোকস অ্যাপার্ট, রচনা অন্য ফিল্ড থেকে এসছেন, এটা সবাই বুঝছেন যে কেন এই বিষয়গুলো হচ্ছে। চট জলদি সবার নাম মুখস্থ করে ফেলবেন, ঠিক ঠিক করে বলবেন, এটা এক্সপেক্ট করা যায় না, এটা সবাই বুঝছেন। কিন্তু রচনার মতো যারা অন্য জগৎ থেকে এসছেন তারা তো রাজনীতিই করতে এসছেন, তাহলে রাজনীতির মতো করেই করতে হবে, তাই না? সেটাখানে তো ফাঁকি দিলে চলবে না। সিরিয়াস বিষয়কে খামোখা কমেডি বানিয়ে লাভ কি? ওই তো শুনলেন কীরকম ঘাস খেলে গরু কীরকম দুধ দেয়, আর তার থেকে কীরকম দই হয়, এরকম পরিষ্কার ফান্ডা আজ পর্যন্ত আপনারা পেয়েছেন? কোনোদিন ভেবে দেখেছেন? কিন্তু ধরে নিচ্ছি এটাও না হয় নতুন একটা ফান্ডা, কিন্তু এইটার সাথে রাজনীতির কী সম্পর্ক? এবার যদি বলেন যে এই জন্যেই সিঙ্গুরের মাটিতে কারখানার দরকার নেই, কারণ তাহলে তো ঘাসগুলো থাকবে না, ঘাসগুলো না থাকলে গরু কী খাবে, আর গরু যদি না খায় তাহলে দুধ কী করে দেবে ওরকম, আর তাহলে এরকম ভালো দই কী করে হবে, আর তাহলে সেই দইটা কলকাতায় কেউ নিয়ে যাবেন কি করে? এখন এই এতটা মানে ডিডাকশান বা এতটা বিশ্লেষণ, এটা আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য কোথাও গিয়ে একটু গুরুপাক হয়ে যাবে নাকি? নেতাদের কমেডি অবশ্য বেশিরভাগ সময় জনতার জন্য ট্র্যাজেডি হয়ে যায়। যাকে এই কয়েকদিনের প্রচারে দেখে 5 বছরের জন্য মানুষ বেছে নেবে, তার ওপর নিজেদের সব দায় দায়িত্ব ছেড়ে দেবে, তিনি যদি রাজনৈতিক কথাবার্তার জায়গায় ওই ধোঁয়া দেখে শিল্প চর্চা করেন অথবা টক দই খেয়ে সিঙ্গুরের ঘাস পাতা নিয়ে চর্চা করেন, তাহলে কি তিনি নিজের পাশাপাশি তার দলকেও বিড়ম্বনার মুখে ফেলে দিচ্ছেন না? রচনা বন্দ্যোপাধ্যায়, বললাম তো, কোথাও গিয়ে হয়তো অন্য জগতের লোক, এবং তিনি অত্যন্ত খোলা মেলা মনে কথা বলেছেন, কোনো রকম রাগ ঢাক গুড়গুড় কিচ্ছু করেননি। তিনি তার মনে যেটা এসছে সেটাই বলেছেন। নেতারা সচরাচর মনের কথা মুখে আনেন না, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় তার মানে এখনও নেতা হয়ে উঠতে পারেন। এটা আমাদের জন্য খুব ভালো জিনিস। মানে নেতারা, ঝানু রাজনৈতিক নেতারা, তারা আমাদের জন্য কি সেটা তো আমরা ইদানিংকালে হাড়ে হাড়ে টের পাচ্ছি। সে জায়গায় হয়তো আনকোড়া নেতার কাছ থেকে আমরা কিছু কাজ পেতে পারি, এক্সপেক্ট করতে পারি, কিন্তু সেটার জন্য তো আগে তার উপর ভরসা করতে হবে। এইরকম
থিওরিগুলো দেখলে ভরসা করতে পারবেন? ওই বললাম, কেউ যদি প্যাড গ্লাভস পরে ফুটবল খেলতে নামেন তাহলে তাকে কীরকম মিসম্যাচ লাগবে না? দুদিন আগে হাওড়ার গুপ্তিপাড়ায় প্রচারে গিয়েছিলেন রচনা, সেদিন তার পাশে ছিলেন তৃণমূলের আরেক বিধায়ক অসীমা পাত্র। আমরা তো দেখেছি, আপনাদের দেখিয়েওছি কোন প্রশ্নের উত্তরে কি বলতে হবে তা রচনা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে মানে প্রম্পট করছেন আক্ষরিক অর্থেই অসীমা পাত্র। আজ তিনি ছিলেন না, ব্যাস রচনা বন্দ্যোপাধ্যায় বেচারামকে বাঞ্ছারাম করে দিলেন, আর টক দইয়ের প্রশংসা করতে গিয়ে ওই সিঙ্গুরের শিল্প বিতর্ককে খুঁচিয়ে দিলেন। রচনা বলেছেন যেটা সেটা তো পরিষ্কার, আমরা বুঝতে পারছি, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী তিনি তো ইদানিংকালে, একসময় তার জগতের লোক ছিলেন সেইভাবেই হয়তো বলেছেন, কিন্তু তিনি এখন তো ঝানু রাজনীতিক, তিনি আসল জায়গাটা ধরে নিয়েছেন। তিনি পরিষ্কার রচনার বক্তব্যের কি ব্যাখ্যা করেছেন জানেন? লকেট বলেছেন সিঙ্গুরের জমিতে যে গরু চড়ছে সেটা তো তৃণমূল প্রার্থী স্বীকার করে নিচ্ছেন। একেই বলে রাজনীতির মার প্যাচ, যেটা শিখে খেলতে নেওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ। সত্যি কথা বলেছেন একদম, আমি ওনাকে ধন্যবাদ জানাবো, কারণ সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে, আর তো কোনো ঘাস ফাঁসি হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি ছিল সর্ষে ফুল লাগিয়ে গেছিলো, সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো, সিঙ্গুরে তো কোনো শিল্প করেনি, সিঙ্গুরের চাষও হয়নি, সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছেন। উনি জেতার পরে আমি নিজে সিঙ্গুর থেকে ওনাকে নিজে হাতে করে ওনাকে দই পাঠিয়ে দেবো, যে সিঙ্গুরে রুষ্টপুষ্ট গরু রাখাচ্ছে। কিন্তু এইটুকু অনুরোধ করব যে বলুন যে কেন আজকে সিঙ্গুরে ঘাস হলো, কেন আজকে টাটা কারখানা হলো না, কেন আজকে কৃষকরা চাষ করতে পারলো না, তার জবাবটা আজকে নিজের যে দলে আছে তাকে চাইতে বল। দেখুন, যারা রাজনীতিতে নবাগত তারা রাজনীতিটাকে রাজনীতির মতো করে বোঝার চেষ্টা করবেন কিনা জানি না। আমরা অন্তত রাজনীতিটাকে রাজনীতির মতো করে বোঝার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি, কারণ প্রত্যেকবার তো এইটা বুঝতে পারি না বলেই আমরা ধাক্কা খাই। আসলে যারা মানুষের কাছে এবং মানুষের কাজে থাকার প্ল্যান করছেন, রোজ ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন, তাদের জন্য কি কি করার বাকি আছে, মানে কি কি করার থাকতে পারে তারা বিভিন্ন কিছু বলেন টলেন, বিভিন্ন জিনিসকে তুলে ধরেন। আমরা কিন্তু তাদের জন্য একটা তালিকা বানিয়ে রেখেছি। এই তালিকাটা দেখলে, মানে এই তালিকা মেনে যদি একটা দুটো কাজও হয়, সাধারণ মানুষের কিন্তু প্রচুর উপকার হবে। দেখুন না, রাজ্যের বেশ কিছু জায়গার থেকে খবর এসছে মানুষ নাকি ভোট বয়কট করতে চাইছে। এবার ভোট বয়কট করাটা কি ভালো বিষয় বলুন? মানুষের গণতান্ত্রিক অধিকার, বরঞ্চ চারপাশে প্রচার হওয়া দরকার যে নিজের ভোট নিজে দিন। কিন্তু সেইখানে ভোট বয়কটের স্লোগান কেন উঠছে? কারণটা খুব সিম্পল, গত 5 বছরে যা হওয়ার কথা ছিল হয়নি, এবং এই তালিকাটা রীতিমতো দীর্ঘ। সেই তালিকায় কি আছে? আছে রাস্তার অভাব, আছে পানীয় জলের ব্যবস্থা না হওয়ার অভিযোগ, আরও স্বাস্থ্য অনেক কিছু আছে। এবার খেয়াল করে দেখুন, এগুলো সব কিছুই কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের বেঁচে থাকার রসদ। দিল্লি যাওয়ার রাস্তা মসৃণ করতে প্রতিশ্রুতির বন্যা প্রার্থীদের মুখে। এ ছবি 5 বছর আগেও দেখেছিল বাংলা। তারপর মুখে খই, কাজ কই। মোদির গ্যারান্টি বলে কিছু নেই, যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারান্টি। আমরা কথা দিই না, কথা রাখি। বাদুড়িয়ার নয়া বস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটা দেখুন। কিছুটা রাস্তা ইট পাতা, একটু এগোলে ইটটুকুও নেই, অথচ জল করছে ফলক। কি লেখা তাতে? লেখা আছে 3,25,000 টাকার ঢালাই রাস্তা তৈরি হয়েছে, সময়কাল 2020-21। তারপর তো অন্তত 3টে বছর পার। ঢালাই যে হয়নি তা তো দেখাই যাচ্ছে, কিন্তু টাকাটা গেল কোথায়? টাকা পুরো স্যাংশন হয়ে গেছে, যাওয়ার পরে প্রধান তুলে খেয়ে নিয়েছে 3.5 লক্ষ মতন টাকা। এই টাকাটা কি হলো? প্রধান খেয়ে নিয়েছে। আমরা খুব কষ্টে আছি। বর্ষা আসলে এখানে হাঁটু সমান পানি থাকে, তো যাওয়া যায় না, পায়ে এমনকি ঘা হয়ে যায়। সেই সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি। টাকা আত্মসাৎ হয়নি সেটা আমার জানা নেই, তবে আমি খোঁজখবর নিয়ে দেখব। মনে হয় কোনো আত্মসাৎ হয়নি। বসিরহাট লোকসভার বেহাল ছবি দেখলেন, এবার ঘাটাল লোকসভার একটা নমুনা দেখুন। শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, অনেক প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হয়নি। ডেবরা ব্লকের 2 নম্বর ভরতপুর অঞ্চল,
সমাজতলা থেকে শাকিরদা পর্যন্ত দীর্ঘ 6 কিলোমিটার রাস্তা বেহাল। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলছেন, প্রধানকে জানিয়েও লাভ হয়নি। জনগণ উন্নয়ন কমিটি করে ভোট বয়কটের ডাক দিয়েছে স্থানীয়রা। ভিডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত প্রধান সবকেই আমরা রিপোর্ট করেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। যাতে রাস্তাটা হয় সেই জন্যই দাঁড়িয়েছিলাম, কিন্তু বারবার বলা সত্ত্বেও আমি কোনো সুরাহা পাইনি। এবার আমি প্রধানকে প্রায় যাই, যখনই অঞ্চল যাই আমি প্রধানকে বলি যত সম্ভব তাড়াতাড়ি শেষ করব। ভোট বয়কটের ডাক দিয়েছেন মালদার চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাও। 1.5 বছর আগে পাইপলাইন আর কল বসানো হয়েছিল, এখনও সেই কলের মুখ দিয়ে জল পড়েনি। গরম পড়তেই শুরু হয়েছে জলের সংকট। একটু পানীয় জল পেতে হন্যে হতে হচ্ছে বাসিন্দাদের। পাইপলাইন পৌঁছে গেছে অলরেডি, সবারই বাড়িতে আছে, হয়তো 2-4টা বাড়িতে নাই, সব বাড়িতে হয়ে গেছে, কিন্তু জল আসছে না। কারো বাড়িতে যাচ্ছে, কারো বাড়িতে যাচ্ছে না। কী রকম করে যে ওরা সেটিং করেছে আমরা কিছু বুঝতে পারছি না। বারবার আমরা এই টুটি গেছে, আমি এ পর্যন্ত 1 ফোঁটাও পানি পাইনি। মানে পাইপলাইন পৌঁছেছে? পাইপলাইন পৌঁছে গেছে, কিন্তু একদিনও আমি পাইপ থেকে পানি পাইনি। জল পাচ্ছে না, সংকট, জলের সংকট আমিও দেখতে পাচ্ছি। আমি বর্তমান জনপ্রতিনিধি, তো আমি জনপ্রতিনিধি হিসাবে বারবার পিএইচই ডিপার্টমেন্টে গেছি, বিধায়ক সাহেবকেও বলেছি, তারপরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো হলো না আর কি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসুদেবপুর ও পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মানুষজন নতুন করে আশ্বাস পেয়েছেন। রাস্তা বেহাল, তাই 2 দিন আগে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। ছেলেগুলা দুম করে কাঁচার খেয়ে খেয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেগুলা টিউশনে যেতে পারছে না এই রাস্তায়। আমাদের অঞ্চলে প্রায় 25 বছর তৃণমূল রাজত্ব করছে, ওনার দিকে বলে আমরা কোনো কাজ সফল করতে পারিনি। তাই আমরা একটু প্রতিবাদ জানাবো, যাতে এই রাস্তাটা সুস্থ হয়ে যান, মানুষজন চলতে পারে। শুধু ভোটের সময় এলেই বলছে যে আমরা রাস্তা করে দেবো। তারপরেই বিডিও গিয়ে আশ্বাস দিয়ে এসেছেন। হওয়ার জন্য এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না, পরবর্তীকালে যাতে হয় তাদের এই গ্রামবাসীকে আমি আশ্বাস দিয়ে গেলাম। নেতাদের প্রতিশ্রুতি, আধিকারিকদের আশ্বাস, আপাতত এটুকুই প্রাপ্তি। কাজ কবে হবে, আদেও হবে? লোকজন খুব অকৃতজ্ঞ জানেন তো। আরে পাইপ যখন পৌঁছেছে, কল যখন লেগেছে, কোনো না কোনো কালে জল তো পড়বেই। এখনও পড়ছে না, মুশকিল হচ্ছে এগুলোর ওপরেই তো তারা আবার ভোট ডিসাইড করেন। এই মালদার চাঁচলের বাসিন্দারা তারা কি বললেন দেখলেন তো? অনেক চেষ্টা চরিত্রি করার পর পাইপ যখন এসছে, কবে আসবে জল তার অপেক্ষায় বসে আছি, কিন্তু সেই অপেক্ষা তো কাটছে না। শাসক দলের নেতা কর্মীরা কিন্তু ঠিক বাড়িতে চলে আসেন, যেগুলো মানুষের বেসিক নিড, সেই চাহিদাগুলোই তো 5 বছরে পূরণ হয়নি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই 4টে প্রয়োজনীয় জিনিস। এর বাইরে কি আছে? খাওয়ার জল আর চলার মতো রাস্তা। জাস্ট এইটুকুই তো। এই সাধারণ চাহিদাগুলো কেন পূরণ হয়নি? এই চাহিদাগুলো পূরণ করার জন্যই তো ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলের এত প্রতিশ্রুতি, এত আড়ম্বর। এই সব চাহিদাগুলো পূরণ করবেন বলেই তো নেতারা আসেন দুয়ারে দুয়ারে, আর আমরা আলটিমেটলি গিয়ে ভোটটা দিই। তাহলে এই যে সব চা বানানো, চপ ভাজা, এসব কিছুর আড়ালে এই চাহিদাগুলো কোথাও গিয়ে ঢাকা পড়ে যাচ্ছে না তো? সেই জন্যই কি এই জনতা, মানে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা, তারা বাধ্য হচ্ছেন ভোট বয়কটের ডাক দিতে। দেখলেন তো, নেতারা সব খোল করতাল খঞ্জনি নিয়ে ভোটের আগে কীর্তন করছেন। এটা এবারে লেটেস্ট ট্রেন্ড। সব দলমত নির্বিশেষে সবাইকে দেখছি চান্স পেলেই খঞ্জনি ধরছেন, ওই কীর্তনের আসরে গিয়ে দুহাত তুলে নাচতে নাচতে শুরু করছেন। এই অবধি তো সব ঠিক আছে, কিন্তু আমরা তো কোথাও গিয়ে এই কীর্তনের মধ্যে অন্য কিছুর কীর্তন দেখছি। তাই বলছি, এই সমস্ত প্রচার কৌশলগুলো না আস্তে আস্তে ক্লিশেড হয়ে যাচ্ছে, জানেন তো। এগুলোর থেকে বেরিয়ে আসার বোধহয় সময় হয়েছে। আর এগুলো দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে খুব দরকার আছে কি, এর থেকে বেরিয়ে যদি কোথাও গিয়ে একটা মানুষের কাজ করার মতো কিছু করা যায়, যেটাতে আপনার আমার কিছু সমস্যার সমাধান হয়, বেঁচে থাকাটা একটু সহজ সরল হয়, তাহলে তো আমাদের সিদ্ধান্ত নিতে একটুখানি সুবিধা হয়। বিরাট গুরুগম্ভীর পলিটিক্যাল আদর্শ বা রাজনৈতিক তত্ত্ব, এগুলোর আর আমাদের খুব একটা দরকার নেই, জানেন তো। এতে পেট ভরে না। যার জন্যে ভোট, আমাদের সেই দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে কিছু কথাবার্তা তাদের বোধহয় একটু বলা দরকার। সেই কথাগুলো যেগুলো
আমাদের জন্য না বললেই নয়। দেখুন, মৌমাছি যেরকম ফুলের গন্ধে আসে, নেতারাও কিন্তু নাকি গন্ধ পান। শোনা যাচ্ছে যে এরকমই মধুর গন্ধে নেতারা নাকি বাড়ি বাড়ি হানাও দিচ্ছেন। নেতাদের মধু মানে জানেন তো, জানেন আপনারা, এই ইদানিংকালে এখন আর কারোর বুঝতে কিছু বাকি নেই। নেতাদের কাছে মধু একটা জিনিসেই আছে, টাকা, বড় আঠা। কিছুদিন আগেই 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই কাজগুলো না এত সুন্দর যে বেশ কিছু লোকজন এর মধ্যে দিয়ে কর্মসংস্থান হয়, জানেন তো। মানে যাদের টাকা পয়সা পাওয়ার, যাদের হাতে খালি ছিল তারা টাকা পয়সা পেলেন, এ তো ঠিক আছে, কিন্তু ওই তারা টাকা পয়সা পাচ্ছেন না বলে কিছু মানুষ মাঝখানে বেকার হয়ে বসেছিলেন, যারা ওই টাকা পয়সার থেকে ভাগ নেন। সেই নেতারা এবার সব নাকি সক্রিয় হয়ে উঠেছেন। অভিযোগ উঠছে যে ওই টাকায় ভাগ বসাতে নাকি বিভিন্ন জায়গায় ওই শাসক দলের নেতাকর্মীরা তারা নাকি চড়াও হচ্ছেন। আর ভাগ মানে ভাগ, সে ভাগ তো একদম বাঁদরের পিঠে ভাগের মতো। মানে ধরুন 10-11 হাজার টাকা ঢুকেছে, হাতে 250-500 টাকা গুঁজে দিয়ে বাকিটা নাকি নিয়ে নিচ্ছে। এরকমই সব অভিযোগ পাওয়া যাচ্ছে চারপাশে। আপনাদের ডুয়ার্সের গয়ের কাটার ঘটনাটা দেখিয়েছিলাম, যেখানে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান আর তার শাশুড়ির বিরুদ্ধে এরকমই অভিযোগ উঠেছিল, এবং সেটা শুনে তৃণমূল ইতিমধ্যে ব্যবস্থাও নিয়েছে বলে শুনেছি। তার মানে অভিযোগটা একেবারে ভুল নয়। এবার সুন্দরবনের গোসাবাদ থেকে কি অভিযোগ এসছে সেটা শোনাই। আরও মারাত্মক অভিযোগ, টাকা যাতে সরাসরি উপভোক্তার হাতে যায় তার জন্য কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে সরকার। দেখুন, সরকারের সদিচ্ছা নিয়ে তো কোনো প্রশ্ন উঠবে না। নিজেদের এই ভীষণ টানাটানির সময় তারা টাকা পয়সা কোনো রকমের জোগাড় করে, সে যে কারণেই হোক, আমাদের কাছে এই কারণগুলো সব সাধু কারণ, যে জিনিসটাতে সাধারণ মানুষের লাভ হবে, আমার কাছে তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না। তো সরকার সেখানে টাকা পাঠিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে পাঠিয়েছে যাতে তাদের হাতে পৌঁছই ভেবে। কিন্তু মুশকিল হচ্ছে, লক্ষিন্দারের বাসর ঘর যেমন নিশ্ছিদ্র করা যায়নি, এই টাকাও সেরকম সুরক্ষিত রাখা যাচ্ছে না। কী করে যাবে? এখানকার ট্র্যাডিশনই তো এরকম হয়ে গেছে। গোসাবার বিপ্রদাসপুরের গ্রামের মানুষের অভিযোগ কী জানেন? সেখানকার মানুষের অভিযোগ, তৃণমূল নেতারা নাকি বাড়িতে সোয়াইপ মেশিন হাতে নিয়ে হাজির হচ্ছেন। গ্রামে ব্যাংক নেই, ভাবছেন তো সোয়াইপ মেশিন কেন? সোয়াইপ মেশিন বাড়িতে নিয়ে গিয়ে তাদের কি ক্রেডিট কার্ড আছে নাকি, যে বা এটিএম কার্ড আছে নাকি, যে সেখান থেকে তাদের টাকা পয়সা তুলবেন? না, সেসব ব্যাপার নেই। সোজা সোয়াইপ মেশিন নিয়ে যাচ্ছেন, তার কারণ যে সমস্ত গ্রামাঞ্চলে এরকম ব্যাংক ট্যাঙ্ক নেই, সেখানে আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম চালু আছে। এর বিভিন্ন রকম গণ্ডগোল আছে, আপনাদের আমি দেখিয়েছিলাম। এইটাকেই সুযোগ নেওয়া হয় এই বিভিন্ন যারা জালিটালি করেন আর কি, তারা জালিয়াতরা, সোজা কথায়। আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এই টাকাগুলো এখানে সোয়াইপ মেশিনে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে হয়। আধার কার্ডের সাথে আঙুলের ছাপ মিলে গেলে ওই সেন্টার থেকে টাকা দিয়ে দেওয়া হয়। এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে কিন্তু ওই সাইবার জালিয়াতরা বিভিন্ন লোককে পথে বসিয়ে ছেড়ে দিচ্ছিল। এই অবধি তো আমরা আপনাদের দেখিয়েছিলাম। আপনারা সবাই তাড়াতাড়ি ওই সবাই আধারের বিভিন্ন রকম প্রোটেকশান চালু করে দিয়েছিলেন। আমাদের দেখানো বিভিন্ন সিস্টেম দেখে আপনারা সবাই নিজেদের অ্যাকাউন্টগুলো লক করেছিলেন, এটা আমরা জানি। কিন্তু এটা তো সম্পূর্ণ অন্য রকম। এই অ্যাকাউন্ট থেকে টাকা হাতাতে শটার মেশিন নিয়ে নাকি বাড়িতে চলে যাচ্ছেন শাসক দলের নেতাকর্মীরা। মানে একসঙ্গে দুটো অপরাধ। এক, গরিব গুরব মানুষ যারা 100 দিনের কাজে রাস্তা বানিয়েছিলেন, বাঁধ বানিয়েছিলেন, শ্রমের টাকা যেটা সরকার তাদের দিয়েছে, সরকার তাদের ভালোর জন্য দিয়েছে, আর সেই টাকাই শাসক দলের নেতা সেজে কিছু দুষ্কৃতী ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। আর দুই, যে সোয়াইপ মেশিন আধার কেন্দ্রে থাকার কথা সেটা বাইরে চলে এসছে। আরও একটা অভিযোগ উঠেছে, বিজেপির এক মহিলা পঞ্চায়েত সদস্য নাকি এর বিরুদ্ধে সরব হয়েছিলেন, তাই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আচ্ছা, প্রশাসনের ওপর ভয় বা শ্রদ্ধা কোনো একটা থাকলেও কি এরকম হতো? এবার টাকা ঢুকিয়েছে, তা 5,000 কত একটা বলছিল, চাইতে এসেছিল, বলছে টাকা তুলে দিতে হবে। আমরা 100 দিনের
জব কার্ডের টাকা ঢুকেছে, আমরা নিতে এসেছি। টিপছাপ নিয়ে ওরা টাকা তুলে নিয়েছিল। টাকা ঢুকিয়েছিল 5,500 করে টাকা ঢুকিয়েছে, মানে 11,000 টাকা। হ্যাঁ, সেই দুটোই টাকা আমরা তুলে দিয়েছি, তার বিনিময়ে 250 করে টাকা দিয়েছে তৃণমূলের লোক। হুমকি দিচ্ছে টাকা তুলে দিতে হবে, না হলে তারা ব্যবস্থা নেবে। সব টিএমসির লোক আসছিল, টাকা তোলা মেশিন নিয়ে আসছিল। আমরা বলছি টাকা খরচা হয়ে গেছে, টাকা দিতে পারবো না। অনেক জায়গা থেকে, অনেক বাড়ি থেকে টাকা তুলেছে হুমকি দিয়ে। প্রতিবারই তো তুলে নেয়। কারা তুলে নিচ্ছে? টিএমসিরা, আমার দলের লোকেরা তুলে নিচ্ছে। ও দল বেদল কাউকে রিয়াক্ট দিচ্ছে না। দেখুন, ওটা তো প্রথম আমার কাছে অভিযোগ আসে, যেরকম 100 দিনের টাকা হুমকি দিয়ে তুলে নেওয়া হচ্ছে। আমি বলতে গেলাম যখন, তখনই আমাকে চুলের মুঠি ধরে পিটা। কারা মারলো? ওই টিএমসি লোকেরা, সুস্মিতা দাস, পম্পাগিরি, কৃষ্ণপদ পাত্র, শিবপদ সর্দার। কারণ মানুষের টাকা জোর করে কোনো দলীয় সুপারভাইজার থেকে শুরু করে কেউ যাতে না নেয়, এতে দলীয়ভাবে কোনোভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কেউ যদি হস্তক্ষেপ করে, সে যে দলের হোক তার ব্যবস্থা হবে। এতদিন অভিযোগ ছিল 100 দিনের প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছিল, আর সেই টাকা যাদের পাওয়ার কথা তারা নাকি পাচ্ছিলেন না। এখন তো রাজ্য টাকা দিচ্ছে, তাও অভিযোগ উঠছে যে অন্য কেউ সেই টাকা ছিনিয়ে নিতে চাইছে। সরকারের টাকা, তা সে যে সরকারই দিক না কেন, আম জনতার অ্যাকাউন্টে ঢুকলেই যারা, এটা ওই সেই সত্যজিৎ রায়ের সিনেমার মতো এটা আমার বলে যেভাবে জটায়ু লাফিয়ে উঠেছিলেন, ঠিক সেই রকম আমার বলে যারা ঝাঁপিয়ে পড়ছেন তাদের সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে কি তাহলে যে ব্যবস্থাই নেওয়া হচ্ছে, ওই একটা ব্যবস্থার কথা আপনাদের বলেছি, কিন্তু সেটা যথেষ্ট নয়। এরা যে 100 দিনের প্রকল্পে কেন্দ্রের টাকা বেহাত হওয়ার অভিযোগ ওঠায়, রাজ্যে তো প্রায় 1 কোটি ভুয়ো জব কার্ড বাতিল করেছিল। কার্ড বাতিল হয়েছে, কিন্তু জোর জুলুম সেটা তো ঠেকানো যাচ্ছে না। সেটা তো দেখছি সমানে সমানে চলছে। ভোটের সময় এই জিনিসগুলো কি মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়? এমনিতেই তো বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপের ফলে কোনটা রাজনীতি আর কোনটা দুর্নীতি সেটা মোটামুটি গুলিয়ে ফেলার উপক্রম হয়েছে। রাজনীতি আর রাজনীতিকদের সম্পর্কে মানুষের ধারণাটা যে পাল্টে যাচ্ছে, সেটা নিয়েও তো কোনো সংশয় থাকার কথা নয়। এই তো চারপাশে, অত দূর গ্রামাঞ্চলে যেতে হবে না, শহরে এক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে প্রায় 70 ঘন্টা ধরে আয়কর অভিযান চলল। এবার তল্লাশি শেষ হতে না হতেই অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস, তার হাতে ওই আয়কর দপ্তরের সমনও পৌঁছে গেছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই তাকে হাজিরা দিতে বলা হয়েছে। সৌরভ বিশ্বাস অবশ্য বলেছেন যে 70 ঘন্টা তার বাড়িতে নাকি নিষ্ফল ক্রন্দন করেছেন আয়কর অফিসাররা। তাকে সন্দেহ করার মতো কোনো কাগজপত্র কিচ্ছু নাকি পাননি ওই কেন্দ্রীয় আধিকারিকরা। তার স্ত্রীও একই কথা বলেছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বলেছেন। এবার দেখুন, একটাই শুধু মনের মধ্যে খুঁজখুঁজ করছে, ইডি সিবিআই যদি হতো তাহলে নয় ভাবতাম যে ইদানিংকালে এদের এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে চারপাশে, একটু তল্লাশির নামে হয়তো একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন, জিরিয়ে নিচ্ছেন, ওই জন্যই ওই অতক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে কিছু না থাকলেও সময় কাটিয়ে গেছেন। কিন্তু আয়কর দপ্তর তো সেরকম দৌড়ঝাঁপ করেছেন বলে খবর নেই সাম্প্রতিককালে, অত ক্লান্ত হওয়ার কথা না। তাহলে তারা অতক্ষণ করলেনই বা কি, আর স্বরূপকে ডেকে পাঠানো হলোই বা কেন? 100% রাজনৈতিক ষড়যন্ত্র। আজকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কর্মীদের বাড়িতে আজকে অ্যাটাক হচ্ছে। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি, আমরা যুক্ততাই আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে। আমরা বিরোধী রাজনৈতিক দল করি, তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি সিবিআই আইটি এগুলো রেড হবে, খুব স্বাভাবিক। আয়কর দপ্তর তলব করলেও তারা তো গ্রেপ্তার করতে পারে না, তাই জন্য দেখবেন পেছন ইডিকে দিয়ে ওই চেষ্টাও করবে। আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে শুনেছি যে একসময় অরূপ বিশ্বাসের বাবা হোটেলে কর্মচারীর কাজ করতেন। সেটা খারাপ না, যে কোনো কাজই শ্রদ্ধার কাজ, কিন্তু আপনি সেই জায়গা থেকে এত বড় জায়গায় এত টাকার মালিক হলেন, সেটা কিভাবে সম্ভব? এ বাংলায় দুর্নীতির ছড়াছড়ি, তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে, তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে, এটা সারা বাংলার মানুষ জানে। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, আমরা তো চাই সেটা। দেখুন, অরূপ বিশ্বাসের ভাই বলেছেন তার বাড়িতে আয়কর অভিযান এবং তাকে ডেকে পাঠানো আর কিচ্ছু না। এই পুরো বিষয়টা ভোটের সময় রাজনৈতিক প্রতিহিংসা, ব্যাস একদম স্ট্রেট ফরওয়ার্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা পদক্ষেপ। এবার হ্যাঁ, বিজেপির রাজ্য সভাপতি পাল্টা যুক্তি দিচ্ছেন, তিনি বলছেন যে এদের যে সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি সেটাই নাকি সন্দেহের কারণ। এদের দেখুন, যে কোনো মানুষের সামাজিক বা অর্থনৈতিক উন্নতি হতেই পারে, সামাজিক বা অর্থনৈতিক উন্নতি হওয়াটা কোনো অন্যায় না।
কিন্তু সেটার পেছনে যদি কিছু না পাওয়া যায় তাহলে সব ঠিক আছে, কিন্তু যদি পাওয়া যায়, এই দুজনের মাঝে অধীর চৌধুরীর বক্তব্যটাই রাজনৈতিক নেতাদের সম্পর্কে জনতার ভাব, যে মনের মধ্যে যে ভাবমূর্তিটা তৈরি হয়ে আছে না, তারই রিফ্লেকশন বলে মনে হচ্ছে। সাধারণ মানুষও তো বলছে যে কোনো ধরনের দুর্নীতি মানে সাধারণ মানুষকে ঠকানো। এ রাজ্যের মানুষ ইতিমধ্যেই এক মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে নোটের পাহাড় দেখে ফেলেছে, সেই তুলনায় ছোটোখাটো হলেও আবার একটা টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সেটাও আরেক মন্ত্রীর বাড়িতে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে প্রায় 50 কোটি টাকা পাওয়া গেছিল, সেই তুলনায় অবশ্য অনেক কম টাকা পাওয়া গেছে রাজ্যের ক্ষুদ্র আর কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে, একদমই সেই তুলনায় অনেকটা কম। আপনার আমার নজরে অবশ্য সেটা বেশ ওই মাউন্ট এভারেস্টের থেকে খুব কমও নয়। চন্দ্রনাথ সিনহার বাড়িতে উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় 41 লক্ষ। কারোর বাড়িতে এরকম ক্যাশ ভেবে দেখেছেন কখনো কী করে থাকে, কখন থাকে? ইডির দাবি এই একটাই, এই টাকার উৎস কী, তার উত্তর নাকি মন্ত্রী দিতে পারেননি বলে ওই কেন্দ্রীয় তদন্তকারীরা দাবি করেছেন। এবার তাদের বক্তব্য হচ্ছে যে চাকরি দুর্নীতিতে অভিযুক্তদের মুখে নাকি এই মন্ত্রীর নাম পাওয়া গেছে। তাদের ওই বিভিন্ন অভিযুক্ত যাদের তারা গ্রেপ্তার টেপ্তার করেছেন কুন্তলের মতো, তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে যে নথিপত্র পাওয়া গেছে তাতেও নাকি মন্ত্রীর নাম আছে। আদালতে পেশ করা নথিতেও ওই দুই কেন্দ্রীয় এজেন্সি চন্দ্রনাথ সিনহার নাম উল্লেখ করেছে বলে খবর রয়েছে। এত অভিযোগ যার বিরুদ্ধে, তার বাড়িতে ইডির এই ম্যারাথন তল্লাশির পর বিরোধীরা কিন্তু প্রশ্ন করছেন, ভোটের আগে রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রীর বাড়িতে 41 লক্ষ টাকা নগদ ছিল কেন? কেন মন্ত্রীর বাড়ির থেকে নিয়োগের নথি উদ্ধার হলো? যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। এটা তো একটা তদন্তের বিষয়, যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন কি ওটা কিসের টাকা। যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলা দেখুন একটার সঙ্গে একটা জুড়ে আছে, আর কোনো না কোনো নেতা কোনোটার সঙ্গে যুক্ত আছেন, টিএমসির কেউ বাইরে নয়। তো সেই জন্য যত তদন্ত এগোবে আরও অনেক লোকের নাম আসবে। কোর্টের আদেশে, কোর্টের তত্ত্বাবধানে যে তদন্ত, সেই তদন্ত সম্পূর্ণ হোক, আমরা এটাই চাই। এইসব চুনোপুটি না ধরে রাঘব বোয়াল ধরা হোক। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কেন্দ্রীয় এজেন্সিগুলো বোধহয় এই তত্ত্বে বিশ্বাসী। এখন 4-5টা দেখে এটাই মনে হচ্ছে, জানেন তো, মানে লোকসভা ভোটের আগে তল্লাশির পেছনে ওই রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি নেই সেই বিতর্কে আমাদের কোনো কাজ নেই। আমরা শুধু দেখছি আয়কর দফতর আর ইডির পর রাজ্যে ফের সিবিআই শুদ্ধ সক্রিয় হয়ে গেছে। বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় আজ হানা দিয়েছে সিবিআই। প্রথমে মহুয়ার অ্যাফিডেভিটে যে নথিভুক্ত অ্যাড্রেসটা রয়েছে, ওই আলিপুরের জাজেস কোর্ট রোডের একটা বাড়ি, সেখানে গেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই আবাসন প্রথমে ঘিরে ফেলেন, তারপর তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। 7 ঘন্টা সেই বাড়িতে থেকে তারপর তারা বেরিয়ে যান। এরপর এখানে থামেননি, কৃষ্ণনগরের ওই তৃণমূল প্রার্থীর সেখানকার ঠিকানায় সিবিআই পৌঁছে যায়। তার নির্বাচনী কার্যালয়েও তল্লাশি শুরু হয়েছে। আচ্ছা, ভোটের আগে মহুয়ার দফতরে কেন সিবিআই গেল? বিজেপির যুক্তি, যে কারণে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়েছে সেই অভিযোগের সত্যাসত্য খুঁজে বের করার দায় যাদের ওপর, তারা ও সমস্ত দিনক্ষণ তো দেখবেন না, তদন্তের স্বার্থেই তারা হানা দেবেন। কিন্তু গোটা বিষয়টার মধ্যে নিশ্চিতভাবেই কেউ কেউ আবার রাজনৈতিক উদ্দেশ্যও খুঁজে পাবেন। আর আমরা শুধু দেখব বা বুঝতে পারছি যে ওই 10 মিলি করি কাজের মতো এজেন্সির সবাই আয় তবে সহচরী হাতে হাতে ধরি করে একসঙ্গে নেমে পড়েছেন, বাংলার মাটিতে তারা দাপিয়ে বেড়াচ্ছেন। এইটা আমাদের কাছে ভালো লাগার মতো তথ্য না লজ্জার তথ্য, এটা অবশ্য আমি আপনিই বুঝতে পারবো, আর কেউ বুঝবে বলে তো মনে হয় না। মহুয়া মৈত্র প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে, ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, কুকুর পর্যন্ত চুরি করেছে, পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত। দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা, আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা। তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন?
হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মহুয়া মৈত্র কেন ভিতরে থাকবে না? মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। দেখুন, ইতিমধ্যে এই রাজ্যের একাধিক নেতা দুর্নীতির অভিযোগে জেল খাটছেন, রাজ্যের 2 মন্ত্রী জেলে রয়েছেন। এবার সাংসদের যে ক্ষমতা সেটা অপব্যবহারের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তিনি তো ইতিমধ্যেই সিবিআই এর রেডারে রয়েছেন। এই অবস্থা যদি রাজনীতি সম্পর্কে মানুষের বিতৃষ্ণা আরও বেড়ে যায় তাহলে কি জনতাকে দোষ দেওয়া যায়? খেয়াল করে দেখুন, গত বছর 2 ধরে ধারাবাহিকভাবে এই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত আর চাপানুতোর তো আমরা দেখে চলেছি। কোনটার কি ফলাফল হবে তার অপেক্ষায় আমরা আছি, কিন্তু এখন অবধি কিছু ফাইনাল বেরোয়নি। কিন্তু তদন্ত চলছে, ধরপাকড় চলছে, চাপানুতোরও চলছে। আর মাঝখান থেকে এই সমস্ত দেখে শুনে রাজনীতি সম্পর্কে একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধীরা কি করছে? রাজ্যে 42টা আসনের মধ্যে 42টা জেতাই নাকি বিজেপির লক্ষ্য। নিজের পক্ষে 35টা আসন নাকি এই যাত্রা তারা পাবেই। 2 দিন আগেও এই কনফিডেন্সটা যাদের মধ্যে ছিল তারা তো এখনও 20টার বেশি আসনে প্রার্থী ঘোষণা করতে পারলেন না। আজ হবে, কাল হবে, এ সমস্ত করে তো এতদিন চলে গেল। আজকেও নাকি মিটিংটা হতে পারে এবং তারপরে নাকি শেষ পর্যন্ত প্রার্থীর নামগুলো ঘোষণা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত এই বাকি 22 আসনে কারা প্রার্থী, যে পার্টি সবার আগে এগিয়ে থাকবে ঠিক করেছে, ভোটের ফলাফল কী হবে সেটা মোটামুটি নিজেরা ধরে ফেলেছে, এতটা নিজেদের এগিয়ে রাখছে, যারা সবার আগে খাতা খুলেছে, মানে প্রথম পর্বের নাম ফামগুলো ঘোষণা করে দিয়েছে, তারা কেন এখনও বাকি প্রার্থীগুলোর নাম সামনে আনতে পারলো না? সমস্যাটা কোথায় খেয়াল করে দেখুন। 19শে এপ্রিল রাজ্যের যে 3টে আসনে ভোট, তার মধ্যে জলপাইগুড়িও রয়েছে। জলপাইগুড়ির প্রার্থীও তো বিজেপি এখনও ঘোষণা করেনি। তাহলে তৃণমূল যেভাবে রাজ্যের সব আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে প্রচারে নামে, বিজেপি কি সেভাবে নরেন্দ্র মোদীকেই সব আসনের প্রার্থী বলে প্রচারে নামবে? নাহলে তার কোনো উপায় দেখছি না। মানে ভোটের আগে ঠিকমতো প্রার্থী পরিচিতি তো হতে হবে। এরকম এত দেরি হলে কি অবস্থা হবে বলুন তো? একই অবস্থা তো বামেদেরও। প্রথম দফায় বামেরা 16টা আসনের প্রার্থী ঘোষণা করেছিল, দ্বিতীয় দফায় করেছিল 1টা, আর আজ তৃতীয় দফায় রাজ্যে আরও 4টে আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। সেই তালিকার সবচেয়ে নজরকাড়া নাম নিঃসন্দেহে মোহাম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য সম্পাদক। এবার তিনি মুর্শিদাবাদ থেকে লড়বেন, এই খবরটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মানে অবশ্যই তার দাঁড়ানোর নিরিখে মুর্শিদাবাদটা অন্য মাত্রা পেয়ে গেল, কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে রাজ্য সম্পাদকরা ভোটেও লড়েন, এনজির কিন্তু সিপিআইএমের মতো রেজিমেন্টেড পার্টিতে খুব বেশি নেই। হ্যাঁ, 2015 সালে সূর্যকান্ত মিশ্র যখন রাজ্য সম্পাদক হন তখন তিনি নারায়ণগড়ের বিধানসভার বিরোধী দল নেতা। 2016 সালেও ভোটে লড়েছিলেন সিপিএমের তৎকালীন রাজ্য সম্পাদক, সেবার অবশ্য হেরে যান 2016 সাল। সেই ভোটে বিরোধী দলের তকমাও হারিয়েছিল সিপিআইএম। তার পরের 2টো ভোট 2019-এর লোকসভা আর 2021-এর বিধানসভা, দুটোর পরেই তো তাদের প্রাপ্তির ভাণ্ডার শূন্য। এবার সেই শূন্যের গর্ভ থেকে ওঠার লড়াই। সে কারণেই কি মুর্শিদাবাদের মতো কেন্দ্র বেছে নিয়েছেন মোহাম্মদ সেলিম? চলতি শতাব্দীর প্রথম 2 লোকসভা ভোটের সময় বামেরাই এ রাজ্যে ক্ষমতায় ছিল, তখনও মুর্শিদাবাদ কিন্তু কংগ্রেসের দখলে ছিল। 2014 সালে যে বছর দেশে নরেন্দ্র মোদীর হাওয়া, সে বছর মুর্শিদাবাদে জিতে যায় সিপিআইএম। এবার ভোটের ফল দেখলে কিন্তু বোঝা যাবে যে কংগ্রেস আর তৃণমূলের ভোট কাটাকাটির সুযোগে লাল আবির উড়েছিল মুর্শিদাবাদে। সে বছরই রায়গঞ্জ থেকে সাংসদ হন মোহাম্মদ সেলিম। 1600 ভোটে সেলিম হারিয়েছিলেন কংগ্রেসের দীপা দাস মুন্সিকে। সেই কংগ্রেস এখন সিপিআইএমের জোট সঙ্গী। কংগ্রেস জঙ্গিপুর, বহরমপুরে প্রার্থীর নাম ঘোষণা করেছে, কিন্তু মুর্শিদাবাদে ফাঁকা। আশা করা যায় মুর্শিদাবাদে তার মানে জোটটা অটুট থাকবে। হয়তো সেটা নিশ্চিত করেই মোহাম্মদ সেলিম ওখানে দাঁড়ানোর কথা ভেবেছেন। আর এটাও ঠিক যে গত লোকসভা ভোটে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে সিপিআইএমের যদিও ঠাঁই হয়েছিল বিজেপিরও পরে, মানে 4র্থ স্থানে ছিলেন মোহাম্মদ সেলিমের দল, কিন্তু এটাও ঠিক
মুর্শিদাবাদ এমন একটা জেলা যেখানে ওই পঞ্চায়েত ভোটে ওই রকম গণ্ডগোলের মধ্যেও বাম আর কংগ্রেসের জোট সাফল্য পেয়েছে। এবারও যদি বাম আর কংগ্রেসের জোটটা কার্যকরী হয়, এই দু দলের যদি ভোট যুক্ত হয়, তাহলে ওই পঞ্চায়েতের ভোটের মোটামুটি যে সাফল্যটা, সেই সাফল্যটা বাড়িয়ে মোহাম্মদ সেলিম দিল্লির রাস্তাটা দেখতে পেলেও পেতে পারেন। এই অঙ্কই হয়তো তিনি কষেছেন। এবার তার বিপক্ষে সাংসদ, বর্তমান যিনি সাংসদ আবু তাহেরকেই প্রার্থী করেছে তৃণমূল, আবু তাহের খান। সেলিমের প্রার্থী পদে আবু তাহেরের দিল্লি যাত্রা কি তাহলে কিছুটা হলেও কঠিন হয়ে গেল? আবু তাহেরের সামনে কিন্তু এখন কংগ্রেস সিপিআইএমের ডাবল ইঞ্জিন, বিজেপি তো আছেই, আবার অন্য একটা অঙ্ক আছে। 2014-এ যেরকম ওই কোথাও গিয়ে কংগ্রেস আর তৃণমূলের ভোট কাটাকাটিতে বাম বেরিয়ে গেছিল, এবার বাম কংগ্রেস জোট আর তৃণমূলের ভোট কাটাকাটির সুবাদে বিজেপি আবার সুবিধা পেয়ে যাবে না? তো আরও গুরুত্বপূর্ণ হবে, পলাশীর প্রান্তরে ক্লাইভের খঞ্জরে বাঙালির খুনে রাঙা হয়েছিল, আর যাতে বাঙালি রক্তপাত না হয়, হিন্দু মুসলমানের ভাগাভাগি না হয়, এবং ব্যবসা বাণিজ্য দেশি বিদেশি যেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে মুর্শিদাবাদ তার হিতগৌরব ফিরে আসতে পারে। ওখানকার শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, ওখানকার ছেলেমেয়েদের শিক্ষা, দক্ষতা, কারিগরি দক্ষতাতে বাড়ে, পরিযায়ী শ্রমিক নয়, তারা যাতে বাংলাকে নেতৃত্ব দিতে পারে, সে জায়গায় উঠে আসতে পারে, বা গঙ্গা ভাঙন রোধ হবে, নদীপথে আরও বেশি যাতে মানুষ এবং সেখানকার ট্যুরিজম যাতে আরও বাড়তে পারে, সেই চেষ্টা আমি করব। গার্ডেন রিচে এই বহুতল ভেঙে পড়ার পর বেআইনি নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলো। এবার বেআইনি নির্মাণ করতে কত পয়সা খরচ করতে হয় তার একটা চার্টও দিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এটার সত্যি মিথ্যা আমরা জানি না, কিন্তু সত্যিটা খুঁজতে কোনোদিন ইডি কি এই মামলাও হাতে নিতে পারে? সবই তো এইরকম একই রাস্তায় যাচ্ছে। দেখুন, ইডির কাজই তো হলো দুর্নীতির টাকা স্রোত কোন পথে কার কাছে গেছে সেটা খুঁজে বার করা। সত্যি কথা বলতে কি, এই বেআইনি নির্মাণের তো অভাব নেই। তাই তো দেখছি গার্ডেন রিচের ঘটনা দেখে সবাই যে সাধু হয়ে যাবেন এমন তো নয়, কিন্তু অসাধুকে খুঁজে বার করার কাজটা তো বন্ধ হতে পারে না। সেটা ওই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দেখিয়ে দেওয়া হলেও সেটা কি বন্ধ হওয়া উচিত? আর সেই চেষ্টাটাই কি কেউ করছেন? মানে জায়গাটা কলকাতা পুরসভার 3 নম্বর বড় 34 নম্বর ওয়ার্ড, বেলেঘাটার ওই অঞ্চলে দুটো জলাশয় ছিল, একটা চাউলপট্টি রোডের, সেটা বুঝিয়ে মাঠ তৈরি করে দেওয়া হয়েছে। দ্বিতীয়টা রাজেন্দ্রলাল মিত্র রোডে, সেটাও রাবিশ ফেলে বুঝিয়ে মোটামুটি 10 কাঠার পুকুর, এখন জল প্রায় নেই বললেই চলে। কয়েকদিন পরেই হয়তো বহুতল উঠে যাবে, এরকমই আশঙ্কা করছে স্থানীয়রা। এবার লোকাল নেতা আর সিন্ডিকেট, এই দুয়ের ডাবল ইঞ্জিনের ভয়ে সবাই তো চুপ। এই বড়োর চেয়ারম্যান পর্যন্ত কাকস্য পরিবেদনার কথা বলছেন। যারা অফিসাররা আছে এখন আপনারা বুঝতে পারছেন, এই এত বড় ঘটনার পরও যদি কারোর হুঁশ না ফেরে, চোখ না খোলে, তাহলে কাকস্য পরিবেদনার মনে হচ্ছে। যারা লাল ছিল তারাই এখন তেরঙ্গা হয়েছে। তেরঙ্গা বলে তেরঙ্গাকে অপমান করবেন না, তৃণমূল হয়েছে বলা ভালো। আর ওখানে আগে প্রচুর পুকুর জলাশয় ছিল বেলেঘাটা, হ্যাঁ, এখন ওই সুভাষ সরোবর টাকা বাদ দিলে আর কোনো পুকুর জলাশয় বলে আর বেলেঘাটায় কিচ্ছু নেই। নেতারা বলতেই পারেন যে তারা অন্ন বস্ত্রের ব্যবস্থাটা না করতে পারলেও ওই জলা বুঝিয়ে বাসস্থানের বিকল্প ব্যবস্থাটা করে দিচ্ছে। কিন্তু বাসস্থানটা তো তাসের ঘরের মতো, সেটা গার্ডেন রিচ আজকেও প্রমাণ দিয়েছে। ওই নির্মীয়মান বহুতল ভেঙে যে আহত হয়েছিলেন যারা হাসপাতালে ছিলেন, তাদের মধ্যে আরও একজনের আজ মৃত্যু হয়েছে। অবশ্য এই মৃত্যুটার নেতাদের আগের মতো বিচলিত করেছে বলে তো মনে হচ্ছে না, কারণ তারা জানেন আরও অনেক কিছুর মতোই ওই গার্ডেন রিচও ক্রমশ চাপা পড়ে যাবে। অন্তত সেই চেষ্টাটা যে করা হবে সেটা তো বুঝতেই পারছি। আর মানুষের যে আওয়াজগুলো, সেগুলো যাতে চাপা পড়ে যায় তার ব্যবস্থাও তো আছে। এই যে খোল করতাল বা খঞ্জনি বাজিয়ে কীর্তন, সেগুলো তো সেজন্যই তো এই চপ ভাজা বা চা বানানো। আম জনতা তো ওই বানের জলে ভেসে আসা জীব, যাদের জন্য ওই ভূতের কীর্তনই ভবিতব্য।